তাহলে কি রোগ হয়েছে তোমার, এটা নিয়ে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, তাই না? আমরা তো আগের দিন দেখে দিয়েছিলাম, আজকে তোমাকে রিপোর্টটা সুন্দর করে বুঝিয়ে দেবো। অনেক সময় রোগীদের মনে এক রকম প্রশ্ন থাকে যে ডাক্তার সাহেব আমার কি হয়েছে, সুন্দর করে বুঝাই দেয় না। আমি সবসময় রোগীদের চেষ্টা করি নিজের ভাষায় এবং রোগীরা যাতে বোঝে সেই ভাষায়। তোমার সমস্যা ছিল যেরকম কি, যে পায়ের দিকে তোমার অবশ হতো, ঝিনঝিন করতো, মাজা ব্যথা ছিল, মাজায় জ্বালা ছিল, মাজার থেকে পায়ের দিকে ঝিনঝিন করে অবশ হতো। তো এখন ওষুধপত্র খেয়ে তো মাজারটা ব্যথাটা অনেকটাই কমে গেছে, তাই না? মাজা ব্যথা নরম পড়ে গেছে, পায়ের ব্যথা হ্যাঁ বলো, সমস্যা নেই। মানে পায়ে এক সাইড দিয়ে শিরা যন্ত্রণা করে, সাইড ট্যাক দিলে মাঝে মাঝে একটু নরম পড়ে, আবার যন্ত্রণা করে, মানে এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারিনি, দাঁড়ায় থাকতে পারিনি। আমরা তোমার একটাই পরীক্ষা দিয়েছিলাম, এমআরআই, তাই না? হ্যাঁ এবারে আমি সেই এমআরআইটা তোমাকে ভালো করে বুঝাই দিয়ে আগে। এদিকে একটু নিয়ে আসো ক্যামেরাটা। এই হচ্ছে মস্তিষ্ক, হ্যাঁ। এখান থেকে স্পাইনাল কর্ড এইভাবে নেমে আসে, হাড়ের মাঝখান দিয়ে নামে। এটাকে আমাকে শিরা বলে। শিরা বলতে আমরা মেলা কিছু বুঝি। শিরা বলতে রোগীরা ধমনী, আর্টারি, নার্ভ এসব একসাথে মিলাই ফেলে। রোগী বলে আমার শিরার সমস্যা হয়েছে, তাই না? এটাকেও শিরার সমস্যা মনে করে, ওটাও শিরা। এটা কিন্তু সেই শিরা না, এটাকে আমরা স্নায়ু বলি, নার্ভ। সেই শিরাটা কীরকম স্নায়ুটা তুমি দেখো, তোমার সাথে মিলবে এটা। এই যে কোমরের থেকে হলুদ রঙের যেগুলো আছে, এগুলো হচ্ছে নার্ভ, স্নায়ু। আর এটা হচ্ছে ধমনী। আমরা এটাকেও শিরা বলি, এটাকেও শিরা বলি, বাংলা ভাষায় বেশিরভাগ রোগীরা যেটা বলে। তোমার ব্যথাটা কিন্তু দেখবা এই বরাবর, পায়ের পিছন দিকে কামড় দিয়ে, এক সাইড বরাবর। এবং মূল সমস্যাটা কিন্তু পায় না, মূল সমস্যাটা কোমরে। কোমরের তোমার এইখান থেকে যে হাড়টা আছে, 5 নম্বর হাড় এবং S1, তো যদি এটাতে বুঝাই, এই হাড়টা এবং এই হাড়টা, এই দুই হাড়ের মাঝখানে একটা জেল আছে। এই জেলটা ফেটে গেছে এবং হাড়টাও সরে গেছে। হয়তো কখনো পড়ে গেছিলে তুমি, সে কারণে হয়তো হাড়টা সরে যেতে পারে। পড়ে যাওয়া ছাড়াও হাড়টা সরতে পারে। তাহলে কীরকম সরছে এটা আমি এখানে দেখাই দিই তোমাকে। এমআরআইতে কী পেলাম আমরা, এই হাড়ের থেকে এই হাড়টা একটু সরে গেছে। এবং দেখো এই হাড়ের মাঝখানে জেল আছে, এখানে জেল আছে, এখানে জেল আছে, এখানে জেল আছে, এখানে জেলটা একটু কম আছে। দেখো নিচেরটায় জেল একেবারে নাই। তার মানে জেলটা ফেটে বের হয়ে এর মধ্যে পানির মতো থাকে একটা জিনিস, এখানে হাত দিলে বুঝবা যে পানির মতো জল জল করে, হ্যাঁ। সেটা ফেটে বের হয়ে ওই নার্ভের উপরে চাপ দিছে, যেটাকে তুমি শিরা বলতেছো। যদিও শিরা না ওটা, হ্যাঁ। মানে ওইটা যখন ওর উপরে চাপ দেয় তখন ওই যে হ্যাঁ হ্যাঁ, এই দেখো এখানে দেখো, এই নার্ভের উপরে চাপ দেয়, তখন এই নার্ভটা যেখানে যেখানে যাচ্ছে, যেমন আমরা যদি এখানে জোরে চেপে ধরি তখন হাত অবশ হয়ে যায়, তাই না? বেমোড়ে হাত পড়লেও কিন্তু হাত অবশ হয়ে যায়। তেমনই ওই শিরার উপর যখন চাপ পড়ে বা নার্ভের উপরে যখন চাপ পড়ে, তখন এই পায়ের পিছন দিক থেকে এইভাবে অবশ হয়ে যায়। এর পিছনে একটা ছবি দেওয়া আছে, দেখো। এই জিনিসগুলো মেডিকেলে আমাদের বুঝতে অনেক সময় লেগে যায়। আমাদের বুঝতে যদি সময় লাগে, তোমার বুঝতে তো বেশ সময় লাগবে। যে কারণে বেশিরভাগ সময় ডাক্তাররা রোগীদেরকে বুঝায় উঠতে পারে না। আমরা এই জন্য হাড়ের ক্ষয়টা এসব বলে দিই। তোমার হাড়ে কিন্তু কোনো ক্ষয় নেই, তাই না? তুমি দেখো এইভাবে এই শিরাটা পিছন দিক দিয়ে এইভাবে যাচ্ছে। এখানে নিয়ে এসো একটু। এই যে তোমার ব্যথাটা এরকম না? হ্যাঁ এরকম। ঠিক, তাহলে তোমার সাথে মিলে যাচ্ছে ব্যাপারটা। তাহলে এই হাড় যে সরে গেল, এখন তোমার করণীয় কি? এই করণীয় বলতে গেলে এর জন্য কিন্তু অনেক সময় অপারেশন করা যায়। এইটার হাড়টা যেহেতু সরে গেছে, এটা জায়গায় এনে প্লেট দিয়ে, স্ক্রু দিয়ে বসায় দেওয়া যায়। তোমার বয়স যেহেতু কম আছে, আমরা একবার ওষুধের চেষ্টা করে দেখি। যদি ওষুধে ভালো হয়, নিয়মকানুনে যদি ভালো হয়, তাহলে অপারেশন প্রয়োজন হবে না। তাহলে এখন অপারেশন লাগবে কি লাগবে না, এটা কিন্তু তোমার উপরে ডিপেন্ড করতেছে। তুমি যদি নিয়মকানুন ঠিক মতো মানো, ব্যায়ামগুলো ঠিক মতো করো, তাহলে সম্ভাবনা আছে, 90% সম্ভাবনা আছে যে এটা এমনিতেই ভালো হয়ে যাবে। আমাদের বই লেখা আছে 1% রোগীর অপারেশন লাগে। মানে 100 জন রোগীর যদি এরকম সমস্যা নিয়ে আসে, তার মধ্যে মাত্র শতকরা 1 জনের অপারেশন লাগে। আর বাকি সবাই কিন্তু ওষুধে ভালো হয়। ওষুধ ছাড়াও অনেক সময় কোমরে টানা দেওয়া লাগে, ব্যায়াম দেওয়া লাগে, থেরাপি দেওয়া লাগে, ইঞ্জেকশন দেওয়া লাগে, এরকম অনেক কিছুই করা যায়। তাহলে আমরা তোমাকে কী কী করতে হবে, কী কী করবা বা কী কী করবা না, সেই সম্পর্কে ধারণা দিই একটা। যেমন এখানে একটু আমরা লিখে রাখছি যে কী করা যাবে আর কী করা যাবে না। যেমন বসবা কীরকম, তুমি যেভাবে বসছো এই বসাটা কিন্তু ঠিক হয়নি। যেহেতু বললাম যে তোমার কোমরের একটা হাড়ের থেকে একটা সরে গেছে, তাহলে তুমি সামনে ঝুঁকলে কিন্তু আরও সরে যাবে। তাহলে তুমি পিছিয়ে সরে বসো একটু। এটাকে আমরা বলি লাইফ স্টাইল মডিফিকেশন। পিছনে সরে হেলান দিয়ে বসবা। এই যে এখন হেলান দিয়ে বসতেছো, এখন কি ভালো লাগতেছে না? হ্যাঁ, ঝুঁকে থাকলে মানে মাজার দিকে চাপ পড়তেছে, মাজায় কিন্তু। হ্যাঁ, এই বাচ্চাটা ওর। হ্যাঁ, বাচ্চা তো থাকবে, সমস্যা না। আমি তোমাকে একটা ছবি দেখাই এখানে। এই ছবিটা দেখো,
দেখো এখানে দেখাচ্ছে যে কোনভাবে শুলে বা কোনভাবে বসলে, আমি তোমাকে এটা প্রিন্ট করে দিব, কোনভাবে শুলে কোনভাবে বসলে কোমরে কতটুকু চাপ লাগে। এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। যখন আমরা চিত হয়ে শুই তখন 25% চাপ থাকে কোমরে, যখন আমরা কাত হয়ে শুই 75% চাপ পড়ে। সোজা দাঁড়ানোটাকে ধরছি আমরা 100, মানে 100 স্ট্যান্ডার্ড ধরছি। যখন তুমি সামনে ঝুঁকতেছো তখন দেখো 150, মানে মেলা বেশি। আর যখন সামনে বসে যে ঝুঁকে কিছু উঠাতে যাচ্ছ, এটা একদমই করা যাবে না। সামনে ঝুঁকে কিছু করাই যাবে না তোমার। এটা করতে গেলে তখন 220% চাপ পড়ে। চেয়ারে যখন তুমি সোজা হয়ে বসতেছিলে যেরকম করে, তাতে 140% ছিল। এখন যদি পিছনে ঝুঁকে বসো, দেখো ভালো লাগে কিনা তোমার? এখন এরকম ঝুঁকলে ভালো লাগে না? আর এরকম ঝুঁকলে এরকম ঝুঁকলে লাগে হচ্ছে 140%। দাও দেখো ক্যামেরা দাও, যদি সামনে ঝুঁকো সামনে এখানে ঝুঁকলে 140% চাপ লাগে। মাজায় হ্যাঁ, মাজায় চাপ, এই মাজার চাপই বলতেছি এটা। আর যখন পিছনে হেলান দিয়ে বসবা তখন তোমার লাগবে 105%, মানে বেশ কম। আর যদি এখানে দেখো তাকায় চেয়ার থেকে কিছু উঠাতে যাবা, মনে করো চেয়ারে বসে আছো, নিচে কিছু পড়ে গেছে, এটা একদমই করবা না। এতে 185% বা 275% চাপ লাগে। হ্যাঁ, অবশ্যই পারবে। কোমরে একটা বেল্ট পরতে হবে। ও যদি সোজা হয়ে থাকে, সোজা হয়ে যদি কোলে নাও কোনো সমস্যা নেই। তুমি সামনে ঝুঁকে যে বাচ্চাকে কোলে নিয়ে যাবে না, এটা নিয়ে যাবে না। এখন বলতে পারো নিচে ঘরে একটা জিনিস করতে যাবা, নিচে কিছু পড়ে গেছে, তাহলে তুমি কিভাবে উঠাবা? আমি তোমাকে দেখাই। মনে করো এই জিনিসটা পড়ে গেছে নিচে, তাই না? নর্মালি আমরা কি করি, এইভাবে উঠাই। এটা করলে তোমার কোমরে অনেক চাপ পড়বে। ওখানে যে গাইডলাইন আছে তাতে দেখা 220% চাপ পড়বে। তোমাকে কি করতে হবে, কাছাকাছি যেতে হবে, যেভাবে বসতে হবে কোমর সোজা রেখে এরকম করে বসবা, হাঁটুতে ভর দিয়ে। হ্যাঁ, এই ধরলে, এই উঠালে চাপ কম পড়লো। তুমি একটা প্রমাণ দেখাই তোমাকে। তুমি দাঁড়াও, তুমি এটা হালকা জিনিস, তাই না? এটা এরকম করে উঠাও, নামাও, তেমন কিছু করবো না, দূরে নাও। এইভাবে যদি করো, দেখো তোমার কোমরে কীরকম চাপ পড়ে। এই হালকা জিনিসটা কত ভারী হয়ে যায়, দেখো। মজা লাগছে না? তো প্রমাণ পেলে, মানে বডির থেকে যত দূরে একটা জিনিস তুমি আনতে যাবা ততই তোমার মাজায় চাপ লাগবে। দাঁড়িপাল্লার মতো অনেকটা, যে এটা ধরলে এর ওজনটা মানে প্রতিটা মুহূর্তে বাড়তে বাড়তে কোমরে যেয়ে লাগে বেশি। তাহলে এটা কিন্তু বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই যে একটা বই আছে দেখো, বেশ ভারী বই, এই বইটা তুমি ধরো, অনেক ওজন, এরকম করে ধরো। হ্যাঁ, উঁচু করে দাও, এরকম উঁচু করো, দেখবা পারবা। বডির কাছে নাও, এই বাচ্চার ওজন আর বইয়ের ওজন মানে কাছাকাছি। কোলে নাও, দেখবা, তখন দেখবা যে এটা খুব ইজি। বডির সাথে মিশে নাও। হ্যাঁ, এরকম ধরলে তোমার কিন্তু ইজি হচ্ছে। এবার তুমি সামনে উঁচু করো, দেখো কোমরে কতটা মানে কোমর মনে হচ্ছে ফেটে যাচ্ছে। কোমরের সাথে সাথে দেখো পায়ে ফাটতেছে। তার মানে তোমার এটাই বুঝতে পেরেছো যে কোমরের সাথে এই পায়ের সম্পর্কটা কি। এটা কিন্তু শিরা না, আবারও বলি, এটা কিন্তু নার্ভ, তাই না? এবার তুমি কি করবা কি করবা না এই সম্পর্কে ধারণা পেয়ে গেলে, তাই না? তার মানে তুমি সব কাজই করতে পারবা যদি দাঁড়ায় দাঁড়ায় করো, চেয়ার টেবিলে করো, আর পিছনে হেলান দিয়ে করো, তাহলে তুমি সবই করতে পারবা। কিন্তু নিচে হয়ে এই সামনে ঝোঁকা এবং কোনো দূরের জিনিস আনা, এটা একদমই যাবে না। কল চাপা কিন্তু ভারী হচ্ছে না, কোমরে কিন্তু চাপ লাগতেছে না। মানে নিচে থেকে একটা জিনিস তুলতে গেলে কল চাপতে পারবে, কিন্তু কলের যে পানিটা উঠাবে এটা পারবে না। কল চাপলে কোমরে চাপ লাগে না, তুমি খেয়াল করে দেখবা। তার মানে মূল কথা কিন্তু এটাই, কোমরে চাপ লাগে এরকম জিনিস যদি তুমি অনুভব করো, যেটা করতে গেলে সেটা তুমি করবে না। আর কোমরে একটা ভালো মানের বেল্ট দেবো। ঘর ঝাড়ু দিতে বলি আমরা, কোমরে একটা বেল্ট পরে লম্বা। আমার মারও এই সমস্যা আছে, বুঝছেন? তো আমরা 2004 সালে তখন এই গ্রামে আমরা ঝাড়ু বেঁধে দিয়েছিলাম, লম্বা বাঁশের সাহায্যে ঝাড়ু। তাই দিয়ে এরকম মাজা দেখো, এভাবে সোজা করে এভাবে ঝাড়ু দিবা, কিচ্ছু হবে না। কিন্তু যখন তুমি এরকম করে ঝাড়ু দিতে যাবা তখনই সমস্যা হবে। মানে সামনে ঝুঁকে কোনো কাজই করবে না। তাহলে ঘর ঝাড়ু তুমি দিতে পারবা, কিন্তু অন্যভাবে। তাতে লোকজনে কি মনে করলো, তাতে কিন্তু তুমি মনে করলে তোমার কিন্তু জীবন শেষ। তোমার যদি এখন অপারেশনে করা হয়, তাতেও তুমি যে পুরোপুরি সুস্থ হবা কোনো গ্যারান্টি নাই কিন্তু। বাথরুমে একটা কমোড চেয়ার ব্যবহার করতে পারলে ভালো। কিছু ব্যায়াম কি আগের দিন শেখাই দিয়েছিলাম? তাহলে তুমি রান্না বান্না করবে কি করে? চুলা উঁচু রাখতে হবে। দেখো গ্রামে, শহরে পাওয়া যায় না চুলা, গ্যাসের চুলা বা যে কোনো চুলা উঁচু রাখতে হবে। কাটাকাটি বা মাছ কাটা, তরকারি কাটা, এর জন্য তো এখন বটি পাওয়া যায়, টেবিলে বসানো, তাই না? চেয়ারে বসে হোক বা দাঁড়ায় হোক, দাঁড়ায় পড়ে করতে হবে কাজ। তাহলে তুমি কোমর সোজা রেখে যে সমস্ত কাজ করবা, তোমার কোনো সমস্যা হবে না। সামনে ঝুঁকে কাজ করা যাবে না। ব্যায়ামের একটা ভিডিও তো আছে, তুমি ব্যায়ামগুলোকে দেখাতে পারবো আমাদের? শুয়ে পড়ো, শুয়ে দেখাও। যে ব্যায়ামগুলো দেখাইছিলাম তার সাথে আমি একটা ব্যায়াম যোগ করে দেবো, উপরে শো। আচ্ছা, এখন আর লাগবে না, এটা এটুকুই।